আদালতের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার, পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বললেন শেখ হাসিনা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, 20টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সময় মতো সমাধান হবে বললেন ওবায়দুল কাদের। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন পেলেন এআইপি সম্মাননা 2021। সাংবাদিকদের দলমতের প্রভাবমুক্ত হয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এবং টাই ব্রেকারে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের সেমিফাইনালে উরুগুয়ে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ গণভবনে আজ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে, এটি একটি বিচারাধীন ইস্যু। সরকার থেকে এই ব্যাপারে কোনো কথা বলা উচিত নয় মন্তব্য করে তিনি বলেন, যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে তাই হাইকোর্ট থেকেই সমাধান আসা উচিত। হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে তার সরকার এর আগে সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল। কোটা বাতিলের ফলে কি লাভ হয়েছে প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, দেখা গেছে কোটা পদ্ধতি থাকাকালীন নারীরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ গত কয়েক বছরে পায়নি। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বজনীন পেনশন স্কিম দিয়েছে সকলের জন্য। এটা আওয়ামী লীগের 2008-এর নির্বাচনী ইশতেহারে ছিল, যা সরকার এখন বাস্তবায়ন করছে। তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে, কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেজন্য এই পেনশন স্কিমে বিভিন্ন স্তর দিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল। এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তিনি বলেন, সেই সংগ্রামের পথ ভেবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। এ সময় খালেদা জিয়ার 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠান ও 1.5 মাসের মাথায় তার পদত্যাগে বাধ্য হওয়া, 1.5 কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনে জয়লাভের চেষ্টা, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হলে তার মুক্তির দাবিতে আন্দোলন এবং স্বাক্ষর সংগ্রহে যুব মহিলা লীগের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি তার সরকারের নিরাপত্তা বলের বিভিন্ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন এর সময়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, 2002 সালের 6 জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে আরও উন্নত ও বৈশ্বিক মানদণ্ডে গড়ে তোলার জন্য তার সরকার পদক্ষেপ নিয়েছে। তিনি আজ ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদর দপ্তরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। একটি আধুনিক ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি। জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে অত্যাধুনিক অ্যামফিবিয়াস ট্যাঙ্ক BT-5, তুরস্কে বাইরাক্তার TB2 ড্রোন, টাইগার MLS রেজিমেন্ট MI-171 SS হেলিকপ্টার এবং কাশাসি, আসলে প্রতিটি বাহিনীকে কিন্তু আমরা ত্রিমুখী বাহিনী করে দিয়েছি। সব ধরনের সবাই যেন
প্রস্তুত থাকতে পারি। বিমান বিধ্বংসী মিসাইল FM-90 এবং অর্লিকন GDF 009 অ্যান্টি এয়ারক্রাফট গান যা বাংলাদেশকে আঞ্চলিক এক শক্তি হিসেবে মর্যাদা দিয়েছে। শেখ হাসিনা বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, কালের পরিক্রমায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, পিজিআর এর সদস্যরা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, জাতির পিতার পরিবার সকলের নিরাপত্তায় বিরাট অবদান রেখে যাচ্ছেন। তাছাড়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। পিজিআর এর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পিজিআর সদস্যদের উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে তাদের দায়িত্ব পালনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুশীলনের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি অবদান রেখে যাচ্ছে এবং কর্তব্য পালন স্থলের মানুষের হৃদয়েও তারা জয় করে আনেন উল্লেখ করে বলেন, সেটার জন্য তিনি গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার 2009 থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় ক্ষমতায় থাকাতে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাটা সূচিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, তার সরকার এই দেশকে 33তম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার প্রমাণ করে দিয়েছে যে কারো রক্তচক্ষুকে বাংলাদেশ ভয় পায় না। এদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না, অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নিচু করে নয়। 2041 সাল নাগাদ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ তথা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারও দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি এ সময় দেশের প্রত্যেক ভূমিহীন গৃহহীনকে বিনা পয়সায় ঘর করে দেওয়ার লক্ষ্যে গৃহীত তার আশ্রয়ন প্রকল্পের কথা উল্লেখ করে দারিদ্র্যের হার আরও কমিয়ে আনার জন্যই সবাইকে সব ক্ষেত্রে কৃচ্ছতা সাধনেরও অনুরোধ করেন। পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব পালনকালে আত্মাহুতি দানকারী পিজিআর সদস্যদের পরিবারের কাছে অনুষ্ঠানে অনুদান ও উপহার হস্তান্তর করেন। এর আগে প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারাও রোপণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর মাত্র 11,000 ঘর বিতরণের পরই বাংলাদেশ গৃহহীন ও ভূমিহীন মুক্ত দেশে পরিণত হবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেছেন তার সরকার বস্তিবাসীদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। বস্তির সমান ভাড়া দিয়ে তারা সেখানে বসবাস করতে পারবেন। এছাড়া তার সরকার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে এবং আশ্রয়ন প্রকল্পের অধীনে গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো গৃহহীন ও ভূমিহীন মানুষ থাকবে না, এটাই তার সরকারের লক্ষ্য। ইউ দূত কমিউনিটি ক্লিনিক সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, কেবল প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এসব ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। ট্যালেন্ট পার্টনারশিপ চালুর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এই স্কিমটি ইউভুক্ত দেশগুলোতে বৈধ উপায়ে অভিবাসনের দ্বার উন্মোচন করবে। বাংলাদেশের দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই সুযোগ কাজে লাগিয়ে বৈধভাবে ওয়ার্ক পারমিট পেতে পারেন। ইউ রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় শান্তির পক্ষে সোচ্চার। অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াং এর আমন্ত্রণে আগামীকাল 4 দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ড হাসান মাহমুদ জানান, 8 থেকে 11 জুলাই অনুষ্ঠিত এই সফরে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াং, সিপিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুং এর সাথে সাক্ষাৎ করবেন। সফরের বিস্তারিত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে বাংলাদেশ ত্যাগ করবেন এবং একই দিন চীনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার সহ যথাযথ অভ্যর্থনা জানানো হবে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সাংগ্রিলা সার্কেলে অনুষ্ঠেয় সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। এছাড়া একই দিন প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মেলনে যোগ দেবেন। সেদিন দুপুরে প্রধানমন্ত্রী চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি এর 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহী তিয়েনআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মঙ্গলবার রাতে তিনি বেজিংস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন। 10 জুলাই সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে উপস্থিত হলে তার সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান শেষে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াং এর সাথে সাক্ষাৎ ও দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের ঘোষণার কথা রয়েছে। সমঝোতা স্মারক নিয়ে ড হাসান মাহমুদ জানান, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মানে গ্রেট হলে আয়োজিত ব্যাংকুয়েটে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাংলাদেশ ও চীন একটি যৌথ বিবৃতি দেবে। 11 জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীন ত্যাগ করে দুপুর 2টায় ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সফর সম্পর্কে ড হাসান মাহমুদ আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকা চীনের সহায়তা কামনা করবে। চীন থেকে বাজেট সহায়তা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজেট সহায়তা নয়, বরং চীনের সাথে ব্যবসা ও অর্থনৈতিক খাতে $5 বিলিয়ন সমপরিমাণ সহযোগিতার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। দুদেশের বাণিজ্য ভারসাম্য নিয়ে প্রশ্নে তিনি বলেন, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে যেখানে দেশটি থেকে রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়। সরকারের চীনে পণ্য রপ্তানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোটা আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সময়মতো এর সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেটা সরকারের সিদ্ধান্ত নয়, বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। আজ সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে দেশের অর্থনৈতিক সম্পদের বিষয়টি মাথায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে যেন কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক থাকতে হবে। সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাস্তবে সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় করছে। যারা মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির কথা বলে তাদের উদ্দেশ্যে আমরা জবাব দিয়েছি 3 পিস প্রকল্প, মেঘনা, গোমতী, কাশ্মীর। এখানে আমরা 1100 কোটি টাকা সেভ করেছি। পদ্মা সেতুতে আমরা 1835 কোটি টাকা সেভ করেছি। এখানে দুর্নীতি হয় না, সাশ্রয় হয়। মেগা দুর্নীতি নয়, এখানে মেগা সাশ্রয় হয়। অপর এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেভাবে টোল আদায় হচ্ছে এতে করে 25 বছর লাগবে না, 18 থেকে 20 বছরের মধ্যে ঋণ ফেরত দেওয়া সম্ভব হবে। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন অধিদপ্তর, কর্তৃপক্ষ, সংস্থা ও কোম্পানির সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কোটা বিরোধী আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে অপেক্ষা না করে হঠাৎ করে রাস্তায় নেমে আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন থাকতে পারে। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2023 ও 2024 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব মন্তব্য করেন। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জনপ্রিয় বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাই সেই ফাঁদে পা না দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা 2021 প্রদান করা হয়েছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 5টি ক্যাটাগরিতে 22 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। এআইপিদের হাতে সম্মাননা পদক তুলে দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। বিস্তারিত শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন।
2019 সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক এআইপি নীতিমালা গ্রহণ করা হয়। এআইপি নীতিমালা 2019-এর আলোকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 2020 সাল থেকে দেয়া হচ্ছে এআইপি সম্মাননা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 5টি ক্যাটাগরিতে 22 জনকে প্রদান করা হয় এআইপি সম্মাননা 2021। সম্মাননা প্রাপ্ত 5টি ক্যাটাগরির মধ্যে সরকার কর্তৃক নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে 3 জন, জাত বা প্রযুক্তি উদ্ভাবন শ্রেণীতে নির্বাচিত 4 জন, কৃষি উৎপাদন, বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রেণীতে 10 জন, রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন শ্রেণীতে 2 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক প্রাপ্ত শ্রেণীতে 3 জনকে এআইপি নির্বাচিত করা হয়। নির্বাচিত এআইপিদের হাতে সম্মাননা পদক তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণ ও কৃষির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশ্ব পরিমণ্ডলের নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত বাজেট বাধ্য যত সমস্যাই থাকুক না কেন, সবসময় মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। এবারও কিন্তু কৃষির বাজেট বড় বাজেট, মোর দেন 47,000 crore। এরপরে ভর্তুকির প্রশ্ন তো আছেই। 54 টাকার সার 22 টাকা 23 টাকায় বিক্রি করে হয়, কত হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। সার আমদানি তো আমাদের সচিব কিন্তু সবসময় সজাগ, অ্যাডভান্স বুকিং দিয়ে রাখেন। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মাননা পদক গ্রহণ করতে আসা কয়েকজন তাদের প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, পুরস্কারটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, আর এটা অবশ্যই অনেক বড় সম্মানের, একটা কৃষক হিসেবে অনেক বড় সম্মানের একটা পুরস্কার। যে কোনো সম্মাননা পেলে তো ভালো লাগে, পাশাপাশি ভালো লাগাটাই তো শেষ না, আমার দায়িত্ববোধটা আর একটু বাড়াতে হবে। এআইপিরা সিআইপিদের মতো সুযোগ সুবিধা পাবেন। মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, বিমান, রেল, সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার, নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। খবরের বাকি অংশ পড়ছি প্রীতিলতা পোদ্দার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিং করেন। বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশের সম্ভাবনাময় খাতে নিজেদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে এনআরবি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনাবাসী বাংলাদেশিদের বিদেশে দেশের দূত উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, তাঁরা যাতে দেশে সঠিক স্বীকৃতি পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাক্ষাৎকালে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধি দল তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তারা এনআরবি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবি জানান। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার চিফ মার্শাল র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এই র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পরে বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। গত 26শে মার্চ হাসান মাহমুদ খানকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি 11ই জুন 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। দলমতের প্রভাব বাদ দিয়ে সঠিক তথ্য যাচাই করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে 2023-24 অর্থ বছরের 3য় পর্যায়ের কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিরোধিতা করা অধিকার, তবে মিথ্যা দিয়ে অপপ্রচার করা অপরাধ। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দলমত নির্বিশেষে দুস্থ সাংবাদিক পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব বলেই দেশে গণমাধ্যমের বিস্তৃতি বেড়েছে। পরে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, বন্যা মোকাবেলায় ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুদ রয়েছে, কোথাও ত্রাণ না পাওয়ার অভিযোগ সত্য নয়। তিনি আজ সচিবালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্গত এলাকায় বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল, নগদ 5,47 লাখ টাকা, 65,000 প্যাকেট শুকনো খাবার এবং শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টিপাত কম হয় সিলেট নগরের জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে, তবে উপজেলা পর্যায়ে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট বিভাগীয় কমিশনার অফিস জানায়, তৃতীয় দফার বন্যায় সিলেট বিভাগে 375টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন প্রায় 21,000 মানুষ। বানভাসীদের জন্য 5,015 মেট্রিক টন ডিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে 1,28 লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 48,000 প্যাকেট শুকনা খাবার, 40,000 প্যাকেট শিশু খাদ্য ও 40,000 প্যাকেট গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে মৌলভীবাজারের জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার প্রায় 2 লাখ লোক এখনও পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ও আজমিরিগঞ্জে কালনী নদীর বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে প্রধান নদী সুরমার পানি কমে আসায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর জেলায় বিভিন্ন নদ নদীর পানি কোথাও কোথাও হ্রাস, কোথাও বা বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার নিচু অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট হচ্ছে, যেখানে উগ্র ডানপন্থী ঐতিহাসিক বিজয়ের আশা করছে। এই প্রথমবারের মতো মেরিন লে পেন এবং জর্ডান বার্দেলার এন্টি ইমিগ্রেশন ন্যাশনাল র্যালি সরকার পরিচালনা ও জাতীয় পরিষদের সরাসরি নিয়ন্ত্রণে বাস্তবিক সুযোগ পেয়েছে। নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশজুড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে। বিভিন্ন স্থানে প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আবারও দেশের খবর। রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে 14 সপ্তাহব্যাপী বিসিএস তথ্য 41তম পেশাগত প্রবেশক পাঠ্যধারা এবং 2 সপ্তাহব্যাপী টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারা কোর্স আজ শুরু হয়েছে। সকালে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া। আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব। সনাতন ধর্ম অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে 9 দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী 15 জুলাই উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এদিকে রথযাত্রা উৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে নড়াইল জেলার 3 উপজেলায় 9,665 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। আবাদকৃত জমিতে 25,799 মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। খেলার খবর। ফুটবল। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে উরুগুয়ে ও কলম্বিয়া সেমিফাইনালে উঠেছে। আজ লাস ভেগাসে অনুষ্ঠিত চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে টাইব্রেকারে 4-2 গোলে ব্রাজিলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আদালতের রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার, পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বললেন শেখ হাসিনা। 4 দিনের রাষ্ট্রীয় সফর আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। 20টির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা। দেশের বিশ্ববিদ্যালয় সমূহের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সময় মতো সমাধান হবে বললেন ওবায়দুল কাদের। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন পেলেন এআইপি সম্মাননা 2021। সাংবাদিকদের দলমতের প্রভাব মুক্ত হয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। খবর শেষ হল। এখন শুনুন সংবাদ।